সেনা শাসন একটা দেশকে ক্ষতবিক্ষত করে নাকি সুসংগত করে, নাকি নতুন করে সেই দেশের জনগণকে বাঁচতে শেখায়, ভুল শোধরাবার একটা সুযোগ করে দেয়? আজকের ভিডিওটি আপনাকে এই প্রশ্নগুলো দিয়েই শুরু করলাম। গণ অভ্যুত্থান, তারপর সরকার পতন, হিসেব করলে বাংলাদেশ কি পেল আর কি পেল না? না, হিসেব করছেই না। বাংলাদেশের ইতিহাসে তো সরকার পতন কিংবা সেনা শাসন নতুন নয়, কিন্তু শেখ হাসিনার পদত্যাগের পর বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তা নিয়ে গোটা বিশ্বে এতটা চর্চা হচ্ছে কেন? সত্যিই কি চর্চার কোনো জায়গা রয়েছে? সেনা শাসন আলাদা করে চিনিয়ে দিচ্ছে বাংলাদেশকে। এই বিষয়টাই আজকে আলোচনায় থাকবে। 50 বছরের মধ্যে 18টি বছর বাংলাদেশের সেনা শাসন কি আদৌ লাভের নাকি ক্ষতির? চুলচেরা বিশ্লেষণ, পয়েন্ট টু পয়েন্ট থাকবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জেসমিন জাহান শুরু করছি আরও একটি নতুন ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের ইনফ্লুয়েন্সার চ্যানেলে নতুন হলেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন নতুন ভিডিও সবার আগে পেতে। ভাবছেন কি পদ্মাপাড়ের দেশে সেনা শাসন একদমই নতুন বিষয়, যেটা বর্তমান প্রজন্ম দেখলো? একেবারেই তা নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ফুটছে আন্দোলনের আঁচে। শেখ হাসিনা তো রীতিমতো বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রীর পদ ছাড়তে। আপনি কি অস্বীকার করতে পারবেন? বাংলাদেশের ছাত্র জনতা এই যে এত বড় আন্দোলন করলো, গণ অভ্যুত্থান করলো, তার পেছনের পুরনো ইতিহাস কোনোভাবেই দায়ী নয়। কারণ অতীত ইতিহাস থেকেই কিন্তু মানুষ শিক্ষা নেয়, অনুপ্রেরণা পায়। সেটারই কিছুটা রিপিট হয়েছে বলতে পারেন। এর আগে বহুবার দেখা গিয়েছে বাংলাদেশের ছাত্র জনতাকে সরকার পক্ষ দমিয়ে রাখতে পারেনি। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশ সেনা শাসনে যাওয়ায় অনেকে হায় হায় করে বলেছিল কি হবে দেশটার ভবিষ্যৎ। দেশটা তো সেনা শাসনে রয়েছে, তাহলে কি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো হাল হবে? এই আশঙ্কাগুলো তৈরি হয়েছিল ঠিকই, যদিও হাসিনার পদত্যাগের মাত্র 4 দিনের মাথায় ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়। কিন্তু বাংলাদেশের ইতিহাস বলছে দেশটাতে সেনা শাসন একেবারেই নতুন নয়, বহুবার হয়েছে। আর সেই পরিস্থিতি থেকে দেশটি মাথা তুলে দাঁড়িয়েছে। নতুন করে সরকার গঠন হয়েছে। মনে করে দেখুন তো, চলতি বছরের 5ই আগস্টের কথা, যখন বাংলাদেশের সেনাপ্রধান শেখ হাসিনার পদত্যাগের পর তার দেশের জনগণের উদ্দেশ্যে বলেছিলেন তিনি সমস্ত দায়িত্ব নিচ্ছেন, যেন তাকে সবাই সাহায্য করে। যদি 1971 সালের মুক্তিযুদ্ধের পর গত 50 বছরের ইতিহাসের দিকে তাকান, দেখবেন তার মধ্যে 18 বছর কেটেছে সেনাবাহিনীর শাসনে। 71-এর পর 3টি বড় অভ্যুত্থানের সাক্ষী হয়েছে দেশটি। তার থেকেও আশ্চর্যজনক হলো বাংলাদেশের মানুষ 2 প্রেসিডেন্টকে নিহত হতে দেখেছে। 1 শেখ মুজিবুর রহমান, 2 জিয়াউর রহমান। বলতে পারেন বাংলাদেশের শিরায় শিরায় সেনা অভ্যুত্থানের একটা বীজ রয়ে গিয়েছে। গত 5.5 দশকে বাংলাদেশে একাধিক ছোট বড় অভ্যুত্থানের চেষ্টা হয়েছে, ব্যর্থ হয়েছে। শেখ হাসিনার সময় যেটা হলো দেখে তো হতবাক গোটা বিশ্ব। 15টি বছর, ভাবুন তো, যে শাসক 15 বছর ধরে একটা দেশ শাসন করলো, তাকেই কিনা হটে যেতে হলো। তিনি 15 বছর ধরে নিজের দেশের জনগণকে তাহলে কি দিলেন, যে সেই দেশের জনগণ তাদের মন থেকে প্রধানমন্ত্রীর নামটিই মুছে ফেললো? সত্যিই প্রশ্নগুলো ভাবাচ্ছে। এখানে বলতেই পারেন বিরোধী রাজনৈতিক দলের ইন্ধন ছিল। শেষ পর্যন্ত ছাত্র আন্দোলন শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল না, সেখানে রাজনৈতিক স্রোত মিশে গিয়েছিল। আবার এটাও ঠিক, ওই একই আন্দোলনে পা মিলিয়েছে ছাত্র থেকে শুরু করে সমস্ত পেশার সাধারণ মানুষ, যেখানে সবাই একযোগে শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে। তাই আজ শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হলেন। সেনা অভ্যুত্থান বা হস্তক্ষেপ বাংলাদেশের রাজনীতিকে বারংবার পরিবর্তন করেছে। বাংলাদেশের রাজনীতিকে যেতে হয়েছে পরিবর্তনের চড়াই উতরাই দিয়ে। 1971-এর পর সেনাবাহিনীতে সিনিয়র অফিসারদের মধ্যেই তো দ্বন্দ্ব তৈরি হয়েছিল। তাদের হাত ধরে পরবর্তীতে বেশ কয়েকটি অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থান দেখেছে বাংলাদেশ। এসবের জেরে আখেরে বাংলাদেশের কি কোনো লাভ হয়েছে? যদি হিসেব করেন তাহলে লাভের অঙ্কটাও খুব একটা বেশি নেই, বরং দেশটি সামরিক শাসনের মধ্যে, তাও আবার দীর্ঘ সময়ের জন্য। প্রতিটি ঘটনার প্রভাব মারাত্মকভাবে পড়েছে বাংলাদেশের রাজনীতি আর সেনাবাহিনীর ওপর। জাস্ট একবার ভাবুন,
একটা দেশের স্বাধীনতার 50 বছরের যখন 18 বছর সামরিক শাসনের মধ্যে কাটাতে হয়, সেনাবাহিনীর প্রভাবের মধ্যে থাকতে হয়, সেখানে কি উন্নতির গতি বাধাপ্রাপ্ত হয় না? যদি বলেন সেনা অভ্যুত্থান হয়েছে, নিশ্চয়ই প্রয়োজনে হয়েছে, না হলে দরকারই পড়তো না। জনগণের মৌলিক চাহিদা অবদমিত হয়েছে বলেই না সেনা অভ্যুত্থান হয়েছে। কিন্তু সব ক্ষেত্রে কি এই যুক্তি খাটবে? কিছু কিছু ক্ষেত্রে প্রায়োরিটি পেয়েছে মুষ্টিমেয় কিছু মানুষের ক্ষমতার লোভ। কিন্তু এখানে একটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটি আপনাকেই করলাম। তাহলে কি বাংলাদেশের শীর্ষ আসনে কখনোই কোনো সঠিক সরকার আসেনি, যারা দেশটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে? এবং এমন কোনো রাজনৈতিক দল কি বাংলাদেশের দায়িত্ব নেয়নি, যারা দেশটিকে সুশাসনে রাখবে? আর যদি তাই হয়, তাহলে কি বারংবার সেনা অভ্যুত্থানের প্রয়োজন পড়তো? উত্তরটি কমেন্ট করে জানান। দেখুন, রাজনৈতিক পট পরিবর্তন বিশ্ব ইতিহাসে নতুন নয়, সব দেশেই ঘটে। কিন্তু যখন বারংবার সেনা অভ্যুত্থানের প্রসঙ্গ আসবে, তখন তো বিষয়টি ভাবাবে। সেক্ষেত্রে আলোচনায় চলে আসবে বাংলাদেশের নাম। হঠাৎ কেনই বা বাংলাদেশের এই সেনা অভ্যুত্থানের প্রসঙ্গ আসছে? সত্যিই কি বিষয়টি নিয়ে আলোচনার মতো জায়গা রয়েছে? আসলে কি বলুন তো, এই বাংলাদেশই দেখেছিল 1971 সালে স্বাধীনতার মাত্র 4 বছরের মাথায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, যা গোটা বাংলাদেশের মানুষকে চমকে দেওয়ার মতো ঘটনা। তারপরে কিন্তু বেশ কয়েকটি অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থান হয়েছে। বলতে পারেন তারপর থেকে ধীরে ধীরে বদলে গিয়েছে বাংলাদেশের রাজনীতির খোল নলচে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতির গতিপথ সম্পূর্ণ বদলে দিয়েছিল। শোনা যায় তাকে নাকি ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য ঢাকা সেনানিবাসে কিছু জুনিয়র সেনা কর্মকর্তা নানান প্ল্যান এঁটেছিলেন, অথচ কেউ আঁচ করতে পারেনি যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে। মুক্তিযোদ্ধা জুনিয়র অফিসারদের মধ্যে কিছু তরুণ বিক্ষুব্ধ অফিসার ছিলেন, যারা প্রকাশ্যে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করতেন। তবে এটা যে একটা বড় অভ্যুত্থান ঘটানোর মতো বিপদ হতে পারে, সেটা কি কেউ ভেবেছিল? শেখ মুজিবুর রহমানের হত্যার সাথে জড়িত ছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা। লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কর্মরত ছিলেন আমিন আহমেদ চৌধুরী। বঙ্গবন্ধুর পর রাষ্ট্রপতির দায়িত্ব নেন খন্দকার মোস্তাক আহমেদ। পুরোটাই নাকি আগে থাকতে পরিকল্পনা করা ছিল। বঙ্গবন্ধুকে ক্ষমতাচ্যুত করা হলে তার পরিবর্তে কাকে ক্ষমতায় বসানো হবে, সে সমস্ত গোপনে রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করে ঠিক হয়ে গিয়েছিল। জানা যায় বঙ্গবন্ধুকে হত্যার 2 সপ্তাহ আগে খন্দকার মোস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগ করেছিলেন সেনা কর্মকর্তা রশিদ। যদিও তিনি রাষ্ট্রপতি হলেও ক্ষমতার কেন্দ্রে ছিল অভ্যুত্থানের সঙ্গে জড়িত কিছু জুনিয়র সেনা কর্মকর্তা। ওদিকে আবার জিয়াউর রহমান সেনা প্রধান হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন মেজর জেনারেল খালেদ মোশাররফ। পরিস্থিতি এতটাই তিক্ত পর্যায়ে পৌঁছায় যে সেনানিবাসের ভেতরে যে কোনো সময় সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছিল। বিবিসি রিপোর্ট বলছে, শেষ পর্যন্ত 1975 সালের 3রা নভেম্বর রাতে জেনারেল খালেদ মোশাররফ পাল্টা আঘাত করেন। সংগঠিত হয় বাংলাদেশের দ্বিতীয় সেনা অভ্যুত্থান। শুরুতেই বন্দী করা হয়েছিল জিয়াউর রহমানকে। ঢাকায় রীতিমতো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। আতঙ্কে দিন কাটাচ্ছিলেন বাংলাদেশের মানুষ। বঙ্গভবনের ওপর দিয়ে চক্কর কাটছিল যুদ্ধ বিমান। বঙ্গভবন আর ক্যান্টনমেন্ট হয়ে গিয়েছিল দুটো পৃথক শত্রু দেশের মতো। যে কোনো মুহূর্তে রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধার প্রবল আশঙ্কা তৈরি হয়েছিল। 1975 সালের 7 নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থান হলেও সেটা ছিল ভীষণ ক্ষণস্থায়ী, মাত্র 4 দিনের। তার মূল লক্ষ্য ছিল জিয়াউর রহমানকে সরিয়ে সেনাপ্রধান হওয়া। তারপর হঠাৎ রাত 12টা বাজতেই গুলির শব্দ, কেঁপে উঠল ঢাকা সেনানিবাস। 7 নভেম্বর মেজর জিয়াউর রহমান মুক্ত হয়েছিলেন ঠিকই, কিন্তু ওই দিন হত্যা করা হয়েছিল মেজর জেনারেল খালেদ মোশাররফকে। জিয়াউরের মুক্তির পরে এই পরিস্থিতি মোড় নেয় একদম অন্যদিকে। অনেকে মনে করে থাকেন জিয়াউর বিশ্বাসঘাতকতা করেছেন। 7 নভেম্বরকে বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন নাম দেয়। বিএনপি মনে করতে থাকে এটা সিপাহী জনতার অভ্যুত্থান দিবস, আবার আওয়ামী লীগ মনে করতে থাকে এটা মুক্তিযোদ্ধা হত্যা দিবস। 1981 সালে জিয়াউর রহমানের হত্যার পর রাষ্ট্রপতি হন আব্দুস সাত্তার। তখন ক্ষমতায় রয়েছে বিএনপি, কিন্তু ওই সেনাবাহিনী এবং সেনাপ্রধানের ওপর রাষ্ট্রপতির কোনো প্রভাব ছিল না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তখন থেকেই জেনারেল এরশাদ ধীরে ধীরে ক্ষমতা দখল করতে শুরু করে দেন। তার কাছে তখন অন্যতম অস্ত্র বিভিন্ন বক্তব্য। সে সময় মন্ত্রীদের বিরুদ্ধে থাকা নানা দুর্নীতির অভিযোগ তার জায়গাটাকে পোক্ত করে দিয়েছিল। সময়টা 1982 সালের 24শে মার্চ।
রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসেন এরশাদ, জারি করেন সামরিক আইন, এমনকি নিজেকে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বলে ঘোষণা করেন। জেনারেল এরশাদ 9 বছর ক্ষমতায় টিকেছিলেন। এই সময়ের মধ্যে তিনি জাতীয় পার্টি গঠন করেন। এরশাদের পতনের পর 1991 সালে বাংলাদেশে একটা সাধারণ গণতান্ত্রিক ব্যবস্থা পুনরায় চালু হয়। পরপর বাংলাদেশে 3টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যদিও 1996 সালের নির্বাচনটি ছিল অত্যন্ত বিতর্কিত। সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আশায় অনেকেই ভেবেছিল এবার হয়তো বাংলাদেশ একটু স্বস্তিতে থাকবে আর রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ হবে না। কিন্তু এমন আশাই থেকে যায়। 2007 সালের জানুয়ারিতে আবার সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপে স্থগিত হয় বিএনপি সরকারের আয়োজন করা নির্বাচন। তবে সেনাবাহিনীর এই হস্তক্ষেপ ছিল একটু অন্যরকম। সরাসরি ক্ষমতা দখল করেনি ঠিকই, কিন্তু তাদের পছন্দসই বেসামরিক ব্যক্তিদের সমন্বয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। 2008 সালে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন। আবার ক্ষমতায় ফিরে আসে আওয়ামী লীগ। তবে হ্যাঁ, বাংলাদেশে গত 50 বছরেই প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু যতটা হওয়া উচিত ছিল ততটা হয়েছে কি? বাংলাদেশের মতো একটা দেশ যেখানে রয়েছে অগাধ প্রাকৃতিক সম্পদ, বলতে পারেন সম্পদে ঠাসা, সেই দেশ কেন উন্নতির মঞ্চে বিশ্বে হাইলাইট হয় না? রাজনৈতিক অস্থির পরিস্থিতি নাকি সেনা শাসন? আপনার কি মনে হয় না ঠিক এই পয়েন্টগুলোতে বাংলাদেশের উন্নয়ন বারংবার ধাক্কা খাচ্ছে? কি পাচ্ছে বাংলাদেশের মানুষ? কেন একটা সুসংহত রাজনৈতিক দল পাচ্ছে না যারা বাংলাদেশের হাল ধরবে, বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে? আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।